আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার ব্লগটি শুরু করেছি সকাল 11টা থেকে। সেহরির খাওয়া দাওয়া করার পরে 6টা থেকে 10টা পর্যন্ত ঘুমিয়ে নিয়েছি। তারপরে জাবিরকে উঠিয়ে ওকে রেডি করে খাইয়ে দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি ওর বাবার সঙ্গে। আর আমি এখন এই যে রান্নাঘরে চলে এসেছি। সেহরির সময় কিছু থালা বাসন জমা হয়েছিল খাওয়া দাওয়ার পরে, তো সেগুলো মাজতে পারি নাই। অনেক সময় হয় কি সঙ্গে সঙ্গেই মেজে ফেলি, আর কিছু কিছু সময় ইচ্ছা করে না, খুব অলসতা লাগে, এই জন্য রেখে দিয়েছিলাম। আর এখন সেগুলো এই যে ধুয়ে নিচ্ছি। আর প্রেশার কুকারটা ওই যে ডাউল সেদ্ধ করেছিলাম চটপটির জন্য, সেটাও কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, মাজা হয়নি। তো এখন মেজে নিচ্ছি সব। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটি 3 মিনিটের বেশি ওয়াচ করার চেষ্টা করবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে ফুল ওয়াচ করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমাকে কমেন্ট করবেন, আমি তাহলে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। আমার খুব ভালো লাগবে ভিডিও বানাতে। থালা বাসনগুলো মেজে নিয়ে এখন আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। গ্লাসের চুলা, রান্না করতে করতেই মুছতে হয়। আমি তো যখন রান্না করি একটু তেল ছুটে পড়লেই সঙ্গে সঙ্গে মুছে নিই, তাহলে আর বেশি খারাপ লাগে না দেখতে। তো তারপরেও রান্না শেষে তো ভালোভাবে মুছে নিই। আর এই যে থালা বাসন মাজলেই চুলাটা আবার ভালো করে ডিপ ক্লিন করে নিই। আমার নতুন বাসার রান্নাঘরটা খুব একটা ছোট না, মাশাআল্লাহ। আমার যতটুকু লাগবে ততটুকুই আছে, কিন্তু সমস্যা হলো আমার এই রান্নাঘরে টপ কাউন্টার নেই, যার কারণে আমি যে থালা বাসন মাজবো, মাজার সময় থালা বাসনগুলো যে রাখবো সেই জায়গাটাও কিন্তু নেই। এই জন্য দেখুন থালা বাসন মেজে মেজে আমাকে কিন্তু চুলার উপরে রাখতে হচ্ছে। তারপরে বলবো আলহামদুলিল্লাহ, কারণ আমি এই বাসাটা একদমই নতুন পেয়েছি। এই বাসাতে আমার আগে আর কেউ ছিল না, আমি প্রথম। তো বাসাটা একদমই চকচকে ছিল, একদম নিউ দেখেই আমি বাসাটা নিয়েছি। রান্নাঘরে যতটুকু সমস্যা আছে পুরোপুরিভাবে সমাধান করতে না পারলেও কিছুটা সমাধান করতে পারবো। আমার পাশেই ওয়ালের সঙ্গে 3 লেয়ারের একটা সাদা র্যাক লাগিয়ে নিয়েছি। ফ্রাই প্যান, কড়াই, এই ধরনের জিনিসগুলো রাখার জন্য একটা হ্যাঙ্গার লাগিয়ে নিয়েছি। আর আমার তো একটা র্যাক আছেই। তো আরও একটা কিছু আমার রান্নাঘরে নতুন করে নেওয়ার ইচ্ছা আছে, যেটার উপরে আমি সব কিছু রাখতে পারবো। যেমন থালা বাসনের গামলাটা রাখতে পারবো। তারপরে হচ্ছে তরকারি কাটাকুটি করার পরে যে তরকারির গামলাটা রাখতে হয় রান্নার জন্য ধুয়ে টুয়ে, সেই জায়গাটা নেই আমার। এই জন্য একটা কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক কী করা যায়। রান্নাঘরের কাজ সেরে এখন চলে এসেছি ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে। তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। ওই যে বললাম রান্নাঘরে আমার কোনো কিছু রাখার জায়গা নেই, তো রাইস কুকারটা যে রাখবো সেই জায়গাটাও নাই। এই জন্য রাইস কুকারটা সবসময় ডাইনিং টেবিলের উপরেই রাখতে হয় আমাকে। ডাইনিং টেবিলের উপরে রেখেই রান্না বান্না মানে ভাত রান্না করি আর কি। তো এখানেই সবসময় রাখি। আর এই যে পাশে একটা পানির কেটলি দেখছেন, এটা দিয়ে শীতকালের পানি গরম করা হতো। তো 2-1 দিন ধরে তো আর কাজে লাগে না। 2-1 দিন বলতে অনেক দিনই হয়ে গেল, গরম তো চলে এসেছে, আর কাজে লাগে না। তো এখন এই যে মুছে টুছে তুলে রাখবো। শীতকালে এই কেটলিটা আমাদের অনেক কাজে লাগে। আমরা তো সিলিন্ডারের গ্যাসটা যাতে খুব সহজে মানে খুব তাড়াতাড়ি ফুরিয়ে না যায়, সেজন্য যত দূর পারি ইলেকট্রিক্যাল জিনিসগুলোই ব্যবহার করি। যেমন রাইস কুকারটা ব্যবহার করি। রাইস কুকারে ভাত রান্না করে অনেক দিনই আমার সিলিন্ডারের গ্যাস যায়, অনেক দিনই থাকে, 1 মাসের বেশি পার হয়ে যায়। পানি টানি গরম এগুলো হচ্ছে কেটলিতে করি, এই জন্য অনেক দিনই যায়। যাই হোক, ডাইনিং টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কথা বলতে বলতে। রান্নাঘর, ডাইনিং টেবিল সব কিছু পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার চলে যাব রুমে। রুমে যেয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। একটু পরে খালা চলে আসবে। আমি তো তাড়াহুড়া করছিলাম যে খালা আসার আগে আমি রুমটা যেন ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি, বিছানাটা ঝাড়ু দিয়ে নিতে পারি। তাহলে খালা এসেই তো আবার ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছতে শুরু করবে। তো ঘর ঝাড়ু দেওয়ার আগে বিছানাটা পরিষ্কার করে নিলে ভালো হয়, তা না হলে পরে ঘরটা আবার ধুলো ধুলো হয়ে যায়, নোংরা হয়ে যায়। প্রত্যেকটা ফার্নিচার কিন্তু প্রতিদিনই মোছার চেষ্টা করি, কিন্তু একদিন যদি না মুছি পরের দিন দেখি যে কি পরিমাণে ধুলা পড়ে গিয়েছে। মানে একদিনে যে এত ধুলা কই থেকে আসে এটাই বুঝি না। আমি আর একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে
ঘর ঝাড়ু দেওয়ার আগে ফার্নিচার মুছলে কিন্তু ধুলা পড়ে যায়, আর ঘর ঝাড়ু দেওয়ার পরে যদি ফার্নিচারটা মোছা হয় তাহলে কিন্তু ফার্নিচারটা কিছুক্ষণের জন্য হলেও ধুলা থেকে একটু রক্ষা পায়। কারণ আমরা যখন বিছানা ঝাড়ু দিই বা ঘর ঝাড়ু দিই তখন কিন্তু ধুলা উড়ে ফার্নিচারে পড়ে। মাঝে মাঝে আমি কিন্তু ঘর মোছার পরে ফার্নিচার মুছি, তো আমি তখন খেয়াল করে দেখেছি যে ঘর মোছার পরে ফার্নিচারটা মুছলে কিছুক্ষণের জন্য হলেও ফার্নিচারটা ধুলা থেকে রক্ষা পায়। এই যে এখন যে আমি বিছানাটা ঝাড়ু দিলাম এই ধুলা কিন্তু ফার্নিচারে গিয়ে পড়লো। আর একটা কথা, আমার বিছানার চাদরটা কিন্তু খুবই ডিসকালার লাগছে। এতটা ডিসকালার না, কিন্তু ক্যামেরাতে এরকম লাগছে কেন জানি না, একটু রং জ্বলে গিয়েছে, কিন্তু ক্যামেরাতে যেরকম লাগছে সেরকম না। জাবিরকে আনতে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই আমি এখন রেডি হয়ে নিচ্ছি, জাবিরকে আনতে যাব। রমজান মাসের শুরুতেই আফিয়ার স্কুল বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু জাবিরের মাদ্রাসা এখনও খোলা আছে, হয়তোবা 20 তারিখ পর্যন্ত থাকবে। তো রোজা মুখে বাইরে যেতে ইচ্ছা করে না। আর জাবিরের মাদ্রাসা আমার বাসা থেকে খুব একটা দূরে না, হাঁটতে হাঁটতে চলে যাই, 5 মিনিট লাগে, তো ভালোই লাগে। এখন এই যে রেডি হয়ে ব্যাগটা নিয়ে নিচ্ছি, পার্সটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে আবার টাকা আছে কিনা সেটাও দেখে নিলাম, কারণ বাইরে গেলে তো আবার টাকা লাগে। আর রাস্তায় গেলেই চারিদিকে যত সব জিনিস, সুন্দর সুন্দর জিনিস থাকে, দেখলেই আমার কিনতে ইচ্ছা করে। তো এখানে আসার পরে সেই রকম এখনও কোনো কিছু কিনি নাই ঘর সাজানোর জন্য, কারণ কেবলই আসছি, অনেক টাকা পয়সায় খরচ হয়ে গিয়েছে। কিছুদিন যাক, তারপরে আবার নতুন নতুন কিছু জিনিস কিনে ঘর সাজাবো, কিন্তু খুব বেশি কিছু কেনার ইচ্ছা নেই আমার, কারণ বাসা পাল্টানোর সময় খুবই কষ্ট হয়। তারপরেও এখন দেখছি 2-1টা জিনিস না কিনলেই না, এই জন্য। রাস্তায় এসে ভিডিও করতে কেমন জানি লাগে, সবাই কেমন করে তাকিয়ে থাকে। তো যাই হোক, জাবিরকে নিয়ে আমি বাসায় চলে এসেছি। আসার পরে আবারও শুরু হয়ে গেল কাজকর্ম। গোসল করতে যাব, তাই ভাবলাম রান্নার জিনিসগুলো বের করে রাখি, তাহলে তাড়াতাড়ি ভিজবে। রমজান মাসে এমনিতেই সময় পাওয়া যায় না, সময়ের সাথে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায়। তারপরে রান্না করতে যে যদি দেখি মাছটা ভেজে নাই বা মশলাটা এখনও বরফ হয়ে আছে, তাহলে খুব রাগ হয়। এখন গোসল করে নেব, গোসল করে তারপরে এই যে নামাজ পড়তে হবে, নামাজ পড়ে নিয়ে একটু রেস্ট নেওয়ার সময় পাই না, আবারও চলে যাই রান্নাঘরে। তারপরে জাবির আফিয়া তো আছেই, ওদেরও কত কাজকর্ম থাকে, সেগুলো করে দিতে হয়। তো যাই হোক, আমি এখানে নামাজ পড়ে নিচ্ছি, নামাজ পড়ে নেওয়ার পরে তারপরে চলে যাব রান্নাঘরে, সেটাও শেয়ার করব। হ্যাঁ, এই যে রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি সব কুটা বাছা করে নিয়েছি। এখানে এটাকে কি বলবো, শালগম মনে হয়, ভুল হলে ক্ষমা প্রার্থী, সবাই ক্ষমা করে দিবেন। আর এখানে হচ্ছে মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর মাছগুলো কত মোটা মোটা করে কেটেছে দেখুন, ওর বাবা বাজার থেকে কেটে নিয়ে এসেছে। তো এত মোটা মোটা করে মাছ কাটলে আমার ভালো লাগে না, মাছটা খেতেও কষ্ট হয়, অনেক বড় হয়, আর মনে হয় যে ওর মধ্যে মশলাটা একটু কম যায়, এই জন্য খুব বেশি মোটা করলে আমার ভালো লাগে না। আর এখানে আমি হচ্ছে বড়ি দিয়ে রুই মাছ রান্না করব, একটু টমেটো দেব, আমার কাছে খুব ভালো লাগে রুই মাছ দিয়ে বড়ি টমেটো এগুলো একসঙ্গে দিয়ে রান্না করলে। আর এখানে এই যে টমেটো দিয়ে দিলাম, ভাজিটা ওই চুলায় দিয়ে এই চুলায় আমি রুই মাছটা রান্না করে নেব। আলু দিয়ে যে শালগমটা ভাজি করেছি, এটা ভাবছিলাম যে খেতে পারবো না, কিন্তু পরে দেখলাম যে না, খুবই টেস্টি হয়েছে। রান্না করতে করতে ভুলে গিয়েছিলাম ধনিয়া পাতা বের করা হয় নাই, তো এই যে ডিপ ফ্রিজ থেকে ধনিয়া পাতা বের করে নিলাম। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব ভাজিতে। তো ভাজিটা এত মজা হয়েছিল, বলে বোঝানোর মতো না, আমার কাছে খুবই ভালো লেগেছিল। অথচ আমি ভেবেছিলাম যে কোনো টেস্টি হবে না, খেতে ভালো লাগবে না। যত্ন করে অনেক সময় ধরে আমি ভাজি করেছি, যার কারণে হয়তোবা খেতে অনেক টেস্টি হয়েছে। আর এই পাশে আমার এই যে মাছটাও রান্না করা হয়ে যাচ্ছে। আজকের ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে, এই জন্য রান্না পর্যন্তই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে কি করেছি সেটা আর শেয়ার করতে পারি নাই। আর এখানে আমি একটু জিরা গুঁড়া করে নিয়ে মাছে দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া মাছে দিলে আমার কাছে খুবই ভালো লাগে, ইদানিং আমি সবসময়ই জিরা গুঁড়া দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।